না, আপনি দেখেন যদি ভাবে খেয়াল করেন যে যদি আপনি কৃষিজাত পণ্যের কথা মনে করেন, কৃষিজাত পণ্য কিন্তু আপনি দেখবেন যে মানুষের নাগালের মধ্যে অলমোস্ট থেকে যায়, মাঝে মধ্যে লাভ দেয়। লাভ কখন দেয়? যখন খুব বেশি বৃষ্টি হয় অথবা দেশে কোনো রকম মানে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়, তখন দেখবেন এগুলো লাফিয়ে লাফিয়ে বাড়তেছে। আর এটার জন্য আসলে বাজার ব্যবস্থাপনাটা প্রয়োজন। এর জন্য আমাদের একটা ছোটো গবেষণা আছে, সেখানে আমরা বলছিলাম যে আসলে পরিবহন ব্যবস্থাটাকে যদি আমরা স্মুথ করতে পারতাম, কারণ এই যে মাঝখানে বৃষ্টি গেল না, জলাবদ্ধতা গেল, আপনার সিলেট থেকে একটা ট্রাকের ভাড়া যে ভাড়া ছিল 25-30 হাজার টাকা, সেটা হয়ে গেলো 70-80 হাজার টাকা, আসবে না এমন অবস্থা হয়। আপনি এখন গ্রামে গঞ্জে গিয়ে দেখবেন যে গ্রামে গঞ্জে অসংখ্য বাজার তৈরি হয়েছে। ঢাকায় কিন্তু সস্তা আমরা খাচ্ছি, ঢাকার চেয়ে দামে কিন্তু এখন গ্রামে গঞ্জে খাচ্ছে। ঢাকায় সুবিধা হচ্ছে সারা বাংলাদেশ থেকে ঢাকায় আসছে, সে কারণে অনেক সময় দেখা গেলো যে ওরা অনেক ইয়ে করেও বিক্রি করে ফেলছে, লস করেও বিক্রি করে। সবচেয়ে বড় প্রবলেম কিন্তু বিনিয়োগ আমরা যদি করতে না পারি, তাহলে আমার যত রকম পরিসংখ্যান বলেন কোনোটাই কোনো কাজে লাগবে না। কিন্তু আমরা পরিসংখ্যান দিতে পারবো, কিন্তু কাজের কাজ কিছু হবে না। আপনি বিনিয়োগটা করবেন কিভাবে? বিনিয়োগ করার জন্য আপনি বিশ্বাস করেন যে আমরা একটা আপনি মনে করেন যে আপনি আপনার বাচ্চাটাকে বা আমার বাচ্চাটাকে বলবো তুমি ব্যবসা শুরু করো, ওর ব্যবসা শুরু করতে গেলে ওর যে হ্যাসেল শুরু হবে, ওর যে সমস্যাগুলো শুরু হবে, সে বলবে ভাই আমি দেশে বাইরে চলে যাবো, আমি এই দেশে থাকবো না। যেখানে যাবেন, একটা ট্রেড লাইসেন্স করতে যাবেন, সেও বলবে এখানে ইনভেস্টমেন্ট কত। ট্রেড লাইসেন্স হচ্ছে একটা ব্যবসার প্রাথমিক একটা ছাড়পত্র, যে উনি শুরু করবেন ব্যবসাটা, তার আগে তাকে 30-40 হাজার টাকায় গুনতে হবে। আপনি গ্রামে যান, এরকম একটা অবস্থা। কিন্তু ইচ্ছা করলে ট্রেড লাইসেন্স না করেন তাতে সমস্যা নাই, কিন্তু আইন মেনে চললে আপনার সমস্যা, আইন না মেনে চললে কোনো সমস্যা নাই। এরকম একটা দেশ কিন্তু আমরা দীর্ঘ সময় যাবৎ করে ফেলছি। অতএব আমাকে ইনভেস্টমেন্টে যেতে হবে। আর ব্যাঙ্কগুলোর কথা খেয়াল করেন, কোনো ব্যাঙ্ক এখন ঋণ দিচ্ছে না, ওনারা যত পারে ডিপোজিট নিচ্ছে। ডিপোজিটের জন্য প্রতিদিন আপনাকে টেলিফোন করবে, আর ব্যাংকে আপনার টাকার জন্য বলবে না যে ভাই আপনি সলভেন্ট পার্টি, আপনি কিছু লোন নেন, বা ব্যাংক দিচ্ছে না লোন। ব্যাংক যেই পরিমাণ টাকা বিভিন্নভাবে কেটে নিয়ে যাচ্ছে, কেউ কি দেখভাল করার লোক আছে এই দেশে? আপনি ব্যাংক যখন যেভাবে খুশি টাকা কেটে নিয়ে যাচ্ছে, এরপর আপনি যখন যাবেন পরে বলবেন যে ভাই ঠিক আছে, এটা হয়ে গেছে, আমরা বাইদিশটা বাংলাদেশ ব্যাংকে রিপোর্টও পাঠিয়ে দিচ্ছি, আপনাকে অন্যভাবে একটু দেখি কীভাবে হেল্প করা যায়, কিন্তু আমার টাকাটা কিন্তু অনৈতিকভাবে কেটে নিয়ে গেছে। ব্যাংক তো সেবা খাত, ব্যাংক তো সেও ব্যবসা করে, তাকে খেয়াল করতে হবে যে তার ক্লায়েন্টটা খারাপ কিনা। আপনি দেখেন বাংলাদেশে একটা গ্রুপ পড়ে গেছে অলরেডি। সেই গ্রুপটা কেন পড়লো? যখনই শুনলো যে গ্রুপটা একটু ব্যাখ্যাতে আছে, সব ব্যাংক এলসি করা বন্ধ করে দিল, প্রত্যেকটা ব্যাংক এলসি করা বন্ধ করে দিল। এখন বলা হচ্ছে যে 30টা ব্যাংক মিলে এখন তাকে একটা কনসোর্টিয়াম করা হয়েছে, তার এই যে যত মাল আনবে সেই মালের 80% টাকা, মানে সে 20% টাকা তারা রেখে দিবে, তার সহায় সম্পদ বিক্রি করে। এখন সে এই লোকটা যে বিপদে পড়লো, সে যে মার্কেটে 30% তার যে আপনি যে গ্রুপের কথা বলছেন সেই না, আরো অনেকগুলো গ্রুপ চলে গেছে। তো এই যে এরকম একটা দেশ আমরা এই গ্রুপটার কথা আপনি খেয়াল করেন। সে আমাকে একদিন বলছে মালিক যে আমি একেবারে মানে মুদি দোকান না, তার চেয়ে ছোট জায়গা থেকে উঠে আসলে গড়ে তোলা প্রতিষ্ঠান। এই লোকটা যখন ইনভেস্টমেন্ট নিয়ে বিপদে পড়ছে, ব্যাংকগুলো সবাই হাত গুটিয়ে দিচ্ছে। এরকম একটা প্রতিষ্ঠান, এরকম একটা ব্যাংক ব্যবস্থা আমরা বাংলাদেশে তৈরি করছি।